দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো আমাদের ফরিদপুরের কৃতি সন্তান, বাংলাদেশ বিখ্যাত অর্থোপেডিক্স এবং স্পাইন সার্জন, আপনাদের সকলের পরিচিত মুখ প্রফেসর ডাক্তার শহীদুল ইসলাম। আজকে আমাদের আলোচনার প্রসঙ্গটা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি সবার উপকার হবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আমি জানতে চাই এবং আজকে আপনার সাথে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণভাবে আলোচনা করতে চাই। সেটা হলো যে আমাদের বাংলাদেশের কিছু মানুষ বিলাসিতা করে দেশের বাইরে চিকিৎসার জন্য যায়। আবার এক শ্রেণী বাংলাদেশে ভালো চিকিৎসা নাই, ডাক্তারদের ব্যবহার আচরণে রোগীরা অসন্তুষ্ট হয়, এরকম কিছু কমপ্লেন রোগীরা করে থাকে সাধারণত। তো একটা এই যে যে মানুষ দেশের বাইরে চিকিৎসা নিচ্ছে, আমাদের ডাক্তারদের মানে সময় সময় দিচ্ছে না, সময় পাচ্ছে না, শত শত রুগী থাকে, তো একটা পেশেন্ট ডাক্তারের কাছে এসে মন ভরে কথা বলতে পারে না। তো এই যে যে একটা সমস্যা হচ্ছে এবং এই সমস্যাগুলো কেন্দ্র করেই কিন্তু অধিকাংশ মানুষ দেশের বাইরে যাচ্ছে। আপনার কাছে আমার জানার বিষয় হলো সমস্ত রোগীদের পক্ষ থেকে যে ডাক্তার এবং রোগীর ব্যবহারটা, আচরণটা মানে সম্পর্কটা আসলে কেমন হওয়া উচিত? এই সম্পর্কে যদি বলতেন। জি, আপনাকে ধন্যবাদ। আসলে ডাক্তার এবং রোগীর সম্পর্ক কি হবে? এটা নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা আছে। তবে এই সম্পর্কটা একটা সম্মানের সম্পর্ক। যে ডাক্তার রোগীকে সম্মান করবে, রোগীও ডাক্তারকে সম্মান করবে। এটা বিভিন্নভাবেই বিভিন্নজন ডিফাইন করে। হুম? যে সম্পর্কটা কি বন্ধুত্বের হবে? নাকি ভাই-বোনের মতো হবে অথবা পুত্র সন্তানের মতো হবে? কিন্তু এই সম্পর্কটা আসলে আলাদা। হ্যাঁ? যে ডাক্তার এবং রোগীর সম্পর্ক, হ্যাঁ? এটা একটা খুবই একটা মানে এটা বন্ধুত্বের সম্পর্কও নয়, আবার ভয়েরও সম্পর্ক নয়। এটা আসলে একটা সম্মানের সম্পর্ক। ডাক্তারকে মনে করতে হবে যে একজন রোগী যখন তার কাছে আসে, সে খুব অসহায় অবস্থায় আসে। হুম? এবং অসহায় অবস্থায় যখন আমরা থাকি, আমি আমার নিজেকে দিয়ে বলতে পারি যে আমি নিজেও যখন অসুস্থ হই, তখন আমি কিন্তু একটু sympathy আশা করি। হুম? জি, জি। হুম? যেমন আমার ওয়াইফও ডাক্তার। তো ওই সময় আমি যখন মানে অসুস্থ হই, সে অফিসে গেলে আমি বলি, "তুমি কখন ফিরবে?" জি, জি। হ্যাঁ? তার কারণ আমি যে জানি যে ওই সময় আমার মানে সঙ্গ দরকার মানুষের। যে আমার আপনজনদের সঙ্গ দরকার। জি, জি, ঠিক অবশ্যই। সেরকমভাবেই রোগী যখন একজন মানুষ যখন রোগী হয়, তখন সে তার আপনজনদের কাছ থেকে যেমন সান্নিধ্য আশা করে, ঠিক ডাক্তারের কাছ থেকেও মানে সহমর্মিতা এবং sympathy আশা করে যে ডাক্তার তার কথাগুলো শুনবে। হুম? একজন ডাক্তার হয়তো যেমন আমি স্পাইন সার্জন। তো আমি রোগীরা যে কোমরের একটা ব্যথা, সে ব্যথাটা পায়ের দিকে নামে। এইটুকু উচ্চারণ করলে আমি কিন্তু বুঝি। বুঝতে পারি। জি, কিন্তু আমার রুগীকে সময় দিতে হয়। কারণ রুগী বলতে চায় যে তার ব্যথাটা কোমরে থাকে। তারপর আস্তে, আস্তে পায়ের দিকে যায়। হাঁটু দিয়ে বেয়ে, বেয়ে আস্তে, আস্তে আঙ্গুল পর্যন্ত যায়। জি। এবং সে যখন হাঁটা শুরু করে তো তখন সে ১০ মিনিটের বেশি হাঁটতে পারে না। এই যে হিস্ট্রিটা, ইতিহাসটা সে বলতে চায়। এটা বলার মাধ্যমে অ্যা যে সে তখন আশা করে যে ডাক্তার একজন মানে একজন মনোযোগী শ্রোতা হিসেবে তার কথাটা শুনবে। যে কোনো ডাক্তার যদি মনোযোগী শ্রোতা হিসেবে শোনে, তাহলে কিন্তু রোগী একটা আস্থা পায়। জি, জি, অবশ্যই। যেমন আমি অনেক সময় করি যে হয়তো একটা লোক এসে বলল, "স্যার আমার সব কথা কিন্তু শুনতে হবে।" আমি আমার রিভলভিং চেয়ারটা এরকমভাবে তার দিকে ঘুরে বলি যে, "হ্যাঁ, ঠিক আছে। আমি আজকে দরকার হলে শুধু আপনার কথাই শুনবো। বাইরে আমার যত রোগী থাক, জি, শুধু জি, আজ স্যার। আপনার কথাই শুনবো।" শুকরিয়া, শুকরিয়া। কিন্তু বিশ্বাস করেন যে একজন মানুষ যখন বলে, ডাক্তার যখন শুনে ৩ মিনিটের চেয়ে বেশি আর সে বলতে পারে না। জি, তার মানে তার ইতিহাসটা বা তার গল্পটা মাত্র ৩ মিনিট। জি, এখন এই ৩ মিনিটের জন্য সে আগে ফিল্ড তৈরি করতে চায় যে ডাক্তার তার কথাটা শুনবে কিনা। জি, স্যার। যদি শুনে ডাক্তার, হ্যাঁ? সত্যি এরপর আমরা আবার জিজ্ঞেস করি, আমিও আবার জিজ্ঞেস করি, "আর কিছু?" "না স্যার এটি আমার কথা।" তাহলে এই যে ৩ মিনিট, ৩ মিনিট বলার জন্য সে আগে একটা নির্ভরতা চায় যে স্যার আমার এই কথা শুনবে। জি, স্যার। আমাকে থামায় দিবে না। জি, হুম? জি। তো এটা হলো ডাক্তারদের জন্য একটা শিক্ষণীয় যে রুগীকে বলতে দিতে হবে। যে সে হা করলে বললে আব্দুল্লাহ এটা আমি বুঝতেছি। জি, জি। কিন্তু আমি বুঝলেই হবে না। রোগীকে তার বুঝতে কারণ হবে। শুধু ওষুধ দিয়ে বা সার্জারি করে চিকিৎসা হয় না। জি, ডাক্তারের প্রতি আস্থা আনতে হলে রোগীর বিশ্বাস করতে হবে যে আমার জন্য, আমার এই অসুখের জন্য এই ডাক্তারই পারফেক্ট। উনি আমার কথাটা শুনেছেন, বুঝেছেন এবং এরপর উনি আমার চিকিৎসা করবেন। আমি এই চিকিৎসার মাধ্যমে কিন্তু ভালো হয়ে যাব।
জি তো এরকম একটা আস্থার পরিবেশ কিন্তু সৃষ্টি হওয়া দরকার। তা আমি অনেক কথাই বলা যায়, হয়তো অনেক সময় লাগবে। সেজন্য আমি আমার একটা অনুভূতি মানে ব্যক্ত করি। যেমন আমরা রোগীদের বলি যে, "আপনার কি কষ্ট বাবা বলেন?" কোনো পুরুষ মানুষ হলে। অথবা মহিলা হইলে বলি যে, "মা আপনার কি কষ্ট আপনি বলেন।" হ্যাঁ? জি জি তো তার মানে আমরা এই পর্যায়ে রোগীটাকে বাবা বা মায়ের সাথে সম্মানের সাথে সমালোচনা তুলনা করছি। আবার যার বয়স কম, আমরা তাকে হয়তো আপু বলছি বা অমুক বলছি, নাম ধরে বলছি যে, "বলেন।" তো আমাকে যদি মানে জিজ্ঞেস করা হয় যে আমি রোগীদের কি কি বলেন মনে কি করি, হ্যাঁ? জি জি তো আমি বলি যে আমি আমার রোগীদের সন্তানের মতো মনে করি। জি জি হুম? থ্যাংক ইউ এবং এইটা হলো আ যে যেমন আমি এটাকে এইভাবে বুঝাই যে সন্তানের প্রতি যে ভালোবাসা সেটা ন্যাচারাল। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা সন্তানের প্রতি এরকম ভালোবাসা দিয়ে দিছে যে সেই ছোট্ট একটু মাংসের পুঁটুলি, হ্যাঁ? জি জি যে, যে শুরুতে কথাও বলতে পারে না। কিন্তু তার দিকে তাকাইলে আমাদের মায়া লাগে। জি জি হ্যাঁ? আমরা সেজন্য শীতের মধ্যে বারবার আমরা ঘুম ভেঙে চেক দেখি করি যে জি আমার বাবুটা বিছানায় পেশাব করে দিল কিনা। জি আমাদের জি বাবা-মারা দেখেছেন। জি এখন আমরা অবশ্য প্যাম্পার্স পরে রাখি। দিনকাল একটু পরিবর্তন হয়েছে জি আরকি। জি কিন্তু এইটাই কিন্তু ঠিক যে বারবার যে চেক করেছে শীতের রাতে যে তার সন্তানটা বিছানায় ভিজে গেল কিনা, ওই সন্তান হয়তো কাঁদতেও পারে না। কিন্তু বাবা-মা চেক করে। তার কারণ ভিতরে আল্লাহ তাআলা এরকম মহব্বত দিয়ে দেয়। জি জি সেজন্য সন্তান কি করি। তো আমি আমার রোগীদের সেরকম ফিল করি। এটা আমি আমাকে যদি এক্সপ্লেইন করতে বলা হয় তাহলে সেটা। আর ধরেন যে বাবা-মা উম আম আমার বাবা-মা আমাকে ঐরকম করেছে। তার কারণ আল্লাহ তাআলা তাদের অন্তরে আমার প্রতি ঐরকম মহব্বত দিয়ে দিয়েছি দিয়েছিল। জি জি যে আমি যখন ছোট ছিলাম। এখন আমার বাবা-মা তো নাই। কিন্তু আমার বাবা-মা ছিল যাদের বা আপনার আছে। তাহলে আপনার বাবা-মা ধরেন যে বৃদ্ধ হয়ে গেছে, চামড়া কুঁচকে গেছে, চুল দাড়ি পেকে গেছে। জি জি তো আপনি আপনার সন্তানকে যত ভালোবাসেন, জি জি বাবা-মাকে কিন্তু তত ভালোবাসেন না। আপনি স্বীকার করেন আর যাই করেন আমি বলব যে আমি ভিতর থেকে ফিল করি যে আমরা যে আমার সন্তানকে বেশি সন্তানকে ভালোবাসি যত বেশি ভালোবাসি বাবা-মাকে বাবা তত তত বেশি ভালোবাসি ভালোবাসি। কিন্তু সৃষ্টিকর্তা কিভাবে ব্যালেন্স করেছেন? যে আপনি আপনার বৃদ্ধ বাবা-মার খেদমত করবেন না? করতে বাধ্য। কারণ ওর সাথে আপনার বেহেশত দোজখের সম্পর্ক জি জড়িয়ে জি দিয়েছেন। জি থ্যাংক হ্যাঁ, ইউ হাদিসে আছে না? আমাদের হাদিসে আছে। আমাদের থ্যাংক ইউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাবা-মা আ ২ জনকেই পেল। অথবা একজনকে পেল। অথচ তাদের খেদমত করে বেহেশত আদায় করে নিতে পারল না, সে ধ্বংস হোক। জি জি হ্যাঁ, কাজেই এখন এই তাড়না থেকে আমরা যারা বিশ্বাসী আছি, মুসলমান আছি, আমরা কিন্তু আমাদের বাবা-মার খেদমত করি বা সেবা করি, তাই না? তো কাজেই ওইটা কিন্তু একটা দায়িত্ব হিসেবে করি। জি জি আর সন্তানের প্রতি যেটা করি সেটা অবারিত ভালোবাসা। এটা মানে কোনো আ এটার কোনো দায়িত্বের জায়গা তো আছেই। কিন্তু এটা অন্তর থেকেই করি। কাজেই আমি ফিল করি যে আমার রোগীরা আমার সন্তানের মতো। জি এবং আপনি আমি জ্ঞানও তো আমি মানে এইভাবেই দেখি। সেজন্য ভুল আমারও হয়তো হতে পারে। কিন্তু আমি এইভাবেই ফিল করি। আ এবং এইভাবে আমি সময় দেওয়ার চেষ্টা করি বা ডাক্তারদের উচিত যে কোনো অ রোগী যাতে আমার চেম্বারে বাইরে যেয়ে বলতে না পারে যে, "শহীদুল ইসলাম আমাদের সময় দেয় নাই। সেজন্য আমরা ইন্ডিয়াতে গেছি বা অন্য আচ্ছা, দেশে আচ্ছা। গিয়েছি।" স্যার আমি আরেকটা কথা জানতে হুম, চাই আসলে। ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আপনি। এই যে আমরা যারা ইন্ডিয়াতে চিকিৎসা নিয়ে যাই এবং আমরা যারা বলি যে বাংলাদেশে তো ভালো চিকিৎসা নাই, দেশের বাইরে ভালো চিকিৎসা। তাই আমরা সেদিন একটা কনফারেন্সে গিয়েছিলাম বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশন এবং তাদের রিপোর্ট অনুযায়ী দেখলাম ইভেন আমরাও জানি যে ৫ তারিখের পর থেকে কিন্তু কোনো মানুষই ইন্ডিয়া চিকিৎসার জন্য যেতে পারছে না। অতএব যেহেতু যেতে পারছে না তারা কিন্তু বাংলাদেশেই চিকিৎসা নিচ্ছে। তার মানে হলো যে আমাদের বাংলাদেশের চিকিৎসা অনুযায়ী ইন্ডিয়া যেতে পারছে না এই বলে কিন্তু মারা যাচ্ছে না কেউ। তো সেজন্য বাংলাদেশে ভালো চিকিৎসা হচ্ছে এবং এখন তো কেউ যেতে পারছে না ইন্ডিয়াতে। তার মানে সবাই বাংলাদেশেই চিকিৎসা নিচ্ছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং টাচি একটা প্রশ্ন করেছেন যে আ আমাদের গত বছর ২০২৪ এর ৫ই অগাস্টের পর থেকে আ বাংলাদেশে একটা সরকারের পতনের পরে আমাদের সরকার যখন পরিবর্তন হলো, তখন আমাদের বাংলাদেশের মানুষের কি দোষ আমি বুঝলাম না। যে আমাদের পার্শ্ববর্তী যে আমাদের প্রতিবেশী যে সবচেয়ে বড় দেশ, হুম? এশিয়ার মধ্যে একটা মানে পৃথিবীর মধ্যে একটা অন্যতম বৃহৎ জনগোষ্ঠীর একটা দেশ। যে যাদের সাথে আমাদের ভালো একটা সম্পর্ক ছিল। জি, আম ব্যবসায়িক রিলেশন ছিল। তারপরে আমাদের কাছ থেকে তারা হেলথ ট্যুরিজম পেত। তারপর অন্যান্য ট্যুরিজমের অন্য কিসের আমার জানা আছে যে ইন্ডিয়াতে যত টুরিস্ট ভিজিট করে তার 2nd নাম্বার হলো ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ। কাজে ইন্ডিয়া এটাকে কেন যেন মিস করল। তো যাই হোক, এতে আমার অবজারভেশন হচ্ছে যে হেলথ ট্যুরিজম তো ভিসা সংকুচিত করার কারণে হেলথ ট্যুরিজম ইন্ডিয়ার অনেক কমে গিয়েছিল। জি, তো
আমরা দেখতে পেয়েছি কিন্তু যে আমাদের যে স্পেশালি আমি স্পাইন সার্জন, আমাদের স্পাইনের অপারেশনের সংখ্যা কিন্তু অন্যান্য বছরের তুলনায় মানে বেড়ে গেছে আগে। কারণ যে রোগীগুলো হয়তো ইন্ডিয়াতে অনেক রোগী অপারেশন করতে যেত, তারা কিন্তু আর যেতে পারছে না। এবং আমি বলব যে আপনি ঠিকই বলেছেন যে চিকিৎসার অভাবে রোগী কিন্তু মারা যাচ্ছে না। না। হ্যাঁ? তাহলে মানে মানুষ এখন করোনার সময় যেমন কোনো প্লেন উড়ে নাই। সেজন্য আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার সহ বাংলাদেশের সুপ্রিম কোর্টের সবচেয়ে আইনের বড় অফিসার অ্যাটর্নি জেনারেল পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে আমাদের দেশে দেশি চিকিৎসা চিকিৎসা নিয়েছেন এবং ইন্তেকালও করেছেন। কিন্তু ঠিক এরকমভাবে এখন আমাদের সেই বৃহৎ প্রতিবেশী দেশের মানুষ কিন্তু যেতে পারছে না। কিন্তু আমি বলব ভালো চিকিৎসাই পাচ্ছে। যে হ্যাঁ, ভালো চিকিৎসা পাচ্ছে এবং জি। অসন্তোষ কিন্তু নাই। এবং আমার দেশে যে ভালো ডাক্তার আছে, ভালো চিকিৎসক হুম। আছে, ভালো হাসপাতাল আছে, এটা প্রমাণ করছে। এবং আমি বলব যে এই ব্যাপারে মিডিয়ার খুব বড় ভূমিকা আছে। হ্যাঁ? যেমন একটা বাচ্চার ইউনাইটেডে সার্কামসিশন করতে যেয়ে সে বাচ্চাটার অ্যানেসথেসিয়ার কমপ্লিকেশনে কিন্তু বাচ্চাটা মারা গেছিল। তো এরকম কমপ্লিকেশনে কিন্তু আগেও মারা যেত। এটা যদি আমাদের কাঙ্ক্ষিত নয়, আমরা তো চাই যে মানে অকালে যেন কোনো প্রাণ ঝরে না পড়ে। জি, জি। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছে অনুযায়ী সবকিছু প্রোটেকশন নেয়ার পরও ইউনাইটেড হাসপাতালের মতো একটা জায়গায়ও কিন্তু একটা বাচ্চা মারা গেছে। তো এটা কিন্তু আরো আগেও মারা যেত। কিন্তু মিডিয়া আগে এত শক্তিশালী ছিল না। হ্যাঁ? এবং মানে সবার হাতে, হাতে ক্যামেরা এবং Facebook, Instagram, YouTube এইগুলোর মাধ্যমে যেমন ভালো নিউজও ছড়ায়, ভাইরাল হয়, ঠিক সেরকমভাবে এরকম কোনো একটা অ্যাক্সিডেন্ট, কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেটাও কিন্তু মুহূর্তে মিডিয়ায় ছড়িয়ে জি, পড়ে। জি, জি। সেজন্য আমরা হয়তো মনে করতে পারি যে এইটাকে যদি উদাহরণ হিসেবে নেয় যে এদেশের মানে চিকিৎসা ব্যবস্থার ত্রুটি, সেটা কিন্তু কথা কিন্তু একদমই ঠিক না। আমি বলব যে এই মুহূর্তে ইন্ডিয়ার ভিসা বন্ধ থাকার কারণে মিডিয়াগুলো কিন্তু নেগেটিভ কোনো নিউজ করছে না। মানে পারতপক্ষে। জি, জি। অর্থাৎ এইটা কিন্তু দেশের পক্ষেই যাচ্ছে। জি, অবশ্যই। সেজন্য আমি বলব আমি আমাদের সংবাদকর্মী বা মিডিয়াতে যারা কাজ করেন সেই ভাইদেরকে বলব যে এই দেশটা তো আমাদের সকলের সবার। হ্যাঁ? তো এই দেশের যেমন চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। তো এদেশের রোগীরা যদি এই দেশে চিকিৎসা নেয়, তাহলে দেশের আ মানে বৈদেশিক মুদ্রা কিন্তু সাশ্রয় হবে। জি, জি, জি। অবশ্যই। দেশের টাকা দেশেই থাকবে। তাহলে দেশের টাকা দেশে যদি থাকে, তাহলে আপনার আমার সবার ভাগেই এটা পড়বে। জি, জি। এই দেশটা কিন্তু এগিয়ে যাবে। এই দেশটা কিন্তু থ্যাংক ইউ। অর্থনৈতিকভাবে অনেক উন্নতি হবে। আর আমাদের দেশে উম বাংলাদেশের একজন অন্যতম বৃহত্তম অ রাজনৈতিক দলের প্রধান কিন্তু যিনি ডাক্তার, জি, জি। ডাক্তার শফিকুর রহমান সাহেব। শফিকুর রহমান স্যার। উনার কিন্তু সামর্থ্য ছিল যে সিঙ্গাপুরে যেয়ে বা ব্যাংককে চিকিৎসা। গিয়ে বা আমেরিকা, ইংল্যান্ডে গিয়েও কিন্তু হার্টের অপারেশন করার বাইপাস সার্জারি। কিন্তু উনি কিন্তু বাংলাদেশে করেছেন। জি, হ্যাঁ? স্যার। উনি যেটা বলেছেন অত্যন্ত দায়িত্বশীল আচরণ যে এই অপারেশন আমার দেশেই হয় এবং আমাদের দেশে যোগ্য ডাক্তার আছে। বাংলাদেশের একটা প্রাইভেট হাসপাতালে উনি চিকিৎসা নিয়েছেন। এর ফলে উনি কিন্তু আমাদের ডাক্তারদের মুখ উজ্জ্বল করেছেন আমি বলব। উনি বাংলাদেশের মুখ উজ্জ্বল জি, জি। করেছেন। অবশ্যই, অবশ্যই। কাজেই আমি বলব যে এইটার মধ্যে অন্যান্যদের জন্য শিক্ষা রয়েছে। অবশ্যই। এবং এই মিডিয়াকেও আমি অনুরোধ করব যে তারা যদি সাহায্য করেন, আমাদের সব সেক্টরে উন্নতি করা সম্ভব। যেমন হেলথ সেক্টরে করা জি, জি, সম্ভব। অবশ্যই। জি, জি স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমাদের। দর্শক, আপনি যে আলোচনাগুলো শুনলেন আজকে, অবশ্যই যদি ভালো লাগে কমেন্টসে জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন। যেকোনো প্রয়োজনে বিশেষ করে অর্থোপেডিক্স এবং স্পাইন চিকিৎসায় যদি কোনো দরকার হয়, আমরা আমাদের সাহায্য এগিয়ে যাবো আপনার দিকে। আপনি আসবেন আমাদের কাছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।